আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটির বাংলা সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। রামাদান চলছে সুপ্রিয় দর্শক, আমরা নিজেদেরকে সমৃদ্ধ করবার নানা আয়োজন করছি শারীরিক ও মাত্রিকভাবে। আমরা পাশাপাশি এটা ভাবছি কিনা যে আমাদের এই সমাজে কিছু মানুষ রয়েছেন যারা আমাদের মতো করে রামাদানকে উদযাপন করতে পারছেন না, কারণ তাদের ভাই বোন সন্তান থ্যালাসেমিয়ার মতো একটা কঠিন জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং যা নিয়ে খুব একটা সচেতনতা তৈরি হয়নি। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজন করেছে আমাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে থ্যালাসেমিয়াকে জানানোর জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর এ জুবায়ের খান, যিনি কাজ করছেন সহযোগী অধ্যাপক হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা থ্যালাসেমিয়া নিয়ে এবং এর দায়বোধ নিয়ে কথা বলতে চাই। কথা বলবার জন্য ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার ডক্টর রেজাউল হোসাইন, যিনি সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শুরুতে যেরকম বলছিলাম, থ্যালাসেমিয়া কথাটা বললে আমাদের মনটা একটা বিষণ্ণতায় কষ্টে ভরে ওঠে, বিশেষ করে যারা আমরা ব্যাপারটি বুঝি। আমরা জানি যে এই রোগটি শিশু নিজে নিয়ে পৃথিবীতে আসেন না, কিন্তু নিয়ে আসেন জন্মগতভাবেই নিয়ে আসেন। এর ক্ষেত্রে তার কোনো দায় নেই, দায় হলো তার সেই মা বাবার যারা তাদের নিজেদের অবস্থা সম্পর্কে, তারা নিজেরা থ্যালাসেমিয়ার কেরিয়ার দুজনেই এই অবস্থা সম্পর্কে হয়তো সচেতন ছিলেন না, হয়তো তারা জানতেন না। সেই প্রেক্ষাপটেই আমাদের যেই প্রসঙ্গটি উত্থাপিত হয়, থ্যালাসেমিয়া আমাদের দায় ও দায়িত্ব। আমরা এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা শুরুতে যাবো ডক্টর রেজা আপনার কাছে। আমরা জানতে চাই যে থ্যালাসেমিয়ার মতো একটা অসুখ হয়ে গেল, আমরা মা বাবার না জানার কারণে হয়তো, অসচেতনতার কারণে হয়তো হয়ে গেল। এটা আমাদের হয়ে যাওয়ার পরে যেহেতু নিরাময়ের কোনো ব্যবস্থা নেই, দুইটা জায়গাতে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হলো যে এই রোগটি হওয়ার ক্ষেত্রে আমাদের যে দায়, এই দায় আসলে পরিশোধের কোনো ব্যবস্থা ইসলাম করছে কিনা, আর যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হচ্ছে সেই ক্ষেত্রে ইসলামের কী নির্দেশনা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি যে ইস্যুটি এনেছেন যে আসলে আমাদের দায়, তো অনেক রোগ আল্লাহ তাআলা দেন পৃথিবীতে যেটা আমাদের সৃষ্ট, আমরাই হয়তো সেই রোগ সৃষ্টি করার জন্য দায় থাকে আমাদের, সেটার জন্য দায়ী হই। এটা যেমন একটা কথা, ঠিক একটা সেম টাইম কিছু রোগ হয়তো আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদেরকে দেন, যেটা হয়তো আমি সেটার জন্য দায়ী না। কিছু রোগ আছে জেনেটিক্যালি হয়, যেমন অনেক ক্যান্সারের রোগীর কথা আমরা জানি যে বংশে আছে বলে তার আবার এরকম হয়, অথচ তার ওই ক্যান্সার হওয়ার কোনো সুযোগ, আমরা এরকম ক্যান্সার আলোচনায় আমরা ক্যান্সার স্পেশালিস্টের কাছে শুনেছি। তো সেটা কেন হলো, উনি বললেন যে জেনেটিক্যাল কারণে কোনো একজন তার বংশে ছিল, সেই কারণে হয়েছে। এই দায়িত্ব তার নয়, কিন্তু এটা আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। তো কেন আল্লাহ তাআলা এরকম বিপদ আপদ কেন দেন? এটা হতেই পারে একটা মুমিনের জীবনে, এটা কিন্তু দুই কারণে মানুষের বিপদ হয়। এক হলো যে তার নিজের হাতে কামাই করা, ওমা আসাবাকুম মিন মুসিবাতি বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, নিজে হাতে কামাই করা, এরকম বিপদ আপদ হতে পারে। অথবা আরেকটা হতে পারে আল্লাহ তাআলা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অর্থাৎ আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো মুমিনকে আল্লাহ তাআলা এই রোগ শোক এই ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এটা একটা পরীক্ষা। তাহলে আমাদের কি উচিত, আপনি যে প্রশ্নটা করেছেন, তা আমাদের একটা দায়িত্ব, সচেতন হওয়া দরকার। আমাদের আল্লাহ তাআলা রোগ দিতেই পারেন, তখন আমাদের সেই রোগ প্রতিকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা, এটা হবে আমাদের দায়িত্ব। আমরা যদি সেই দায়িত্বটুকু না পালন করি, তাহলে এটার জন্য আমাদের ভোগান্তি অবশ্যই আছে, আমাদের পরিবার ভোগান্তি আছে। সম্পূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই মোহতারাম, সেটা হলো যেহেতু বিষয়টি হলো মা বাবা আক্রান্ত হলে বা আক্রান্ত থাকলেই হয়, তো বিয়ের ক্ষেত্রে আমাদের কোনো প্রস্তুতি বা দায়বোধ আছে কিনা, এটা একটু আপনি যদি বলতেন। এটা একটা চমৎকার কথা বলেছেন। কারণ হচ্ছে যে আমরা যেহেতু আমাদের স্যার আমাদেরকে জানিয়েছেন থ্যালাসেমিয়া বিষয়ে, আমাদের অন্যান্য আলোচনা থেকেও আমরা জেনেছি যে এটা নারী পুরুষের বিবাহোত্তর একটা বড় একটা রিজন, তাই না? আপনি আনফর্চুনেটলি আমাদেরকে বলতে হয়, আমাদের দেশে জীবনে এত বড় একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা করি, তাই না? জন্ম, মৃত্যু, বিয়ে, এটা আমরা প্রচলিত কথার মধ্যেও আছে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা ইভেন্ট। তো আমরা বিয়ের ক্ষেত্রে অনেক আয়োজন করি, অনেক বড় ফাংশন করি, কিন্তু বিবাহ পূর্ব যে প্রস্তুতি থাকা দরকার, দুই ধরনের প্রস্তুতির কথা আমি এখানে বলবো। এক,
যেটা স্যার আমাদেরকে জানান যে সেটা হচ্ছে যে শারীরিক প্রস্তুতি, এটা আমরা অলমোস্ট আমাদের মতো জনপদে এটা একেবারে তোয়াক্কাই করি না। ইভেন ছেলেমেয়ের ব্লাড গ্রুপ কি সেটাও জিজ্ঞাসা করি না, অথচ চাকরি বাকরির জন্য বায়োডাটাতে ব্লাড গ্রুপ মেনশন মাস্ট, তাই না? যে ব্লাড গ্রুপ কি হবে বা সিভিতে সেখানে দিতে হয়। এখন তো এনআইডিতে মনে হয় যে ব্লাড গ্রুপ দেয়া থাকে, সেখানেও দেয়া থাকে। কিন্তু জীবনে এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট বিয়ের মতো, যেটাতে সারা জীবন বংশ পরম্পরা যেটা বিলং করা হবে, সেখানে আমরা ব্লাড গ্রুপ খোঁজই নেই না। কত প্রশ্ন করা হয় ছেলে মেয়েকে যখন দেখাদেখি হয় আয়োজনের আগে, কিন্তু তোমার ব্লাড গ্রুপ কি বা কি বিষয় আসে এগুলো আমরা একেবারেই সচেতন না। তা আমি মনে করি একটা শারীরিক প্রস্তুতির মধ্যে তারা হচ্ছে যে দুই দিক থেকে, ছেলে এবং মেয়ের দুই দিক থেকে শারীরিকভাবে তারা একে অন্যের জন্য মানে সুবিধা নিরাপদ হবে কিনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ হবে কিনা সেটা ভেরিফাই করা, এটা হলো একটি। আর আরেকটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা পাই যে ছেলে মেয়ের যখন কন্যা এবং ছেলে যখন বিয়ের ব্যবস্থা হবে, সেটার জন্য মেয়ের কি কি গুণাগুণ থাকা দরকার, ছেলের কি কি গুণাগুণ থাকা দরকার ইন দ্য লাইট অফ ইসলামের আলোকে, সেগুলো যাচাই করা, সেটা হাদিসের আলোকে আমরা জানবই। কিন্তু আমরা যেহেতু আমরা থ্যালাসেমিয়া প্রসঙ্গ আলোচনা করছি, সুতরাং আমি সকল বাবা মার উদ্দেশ্যকে বলবো যে আমরা বিয়ের আগে যেন ছেলে এবং মেয়ের স্বাস্থ্যগত বিষয়টি আমরা ভালো করে চেক করে নিই। এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা পুরো পরিবারের সাথেই কিন্তু সম্পৃক্ত। কারণ একটা ছেলে মেয়ের যখন বিয়ের বন্ধন আবদ্ধ হয়, শুধুমাত্র ছেলে মেয়ের মধ্যে হয় না, কিন্তু পরিবারের মধ্যে হয়। সুতরাং পুরো পরিবার কিন্তু সেটার একটা সাফারিং। অনেক ধন্যবাদ মোহতারাম। আসলে সুপ্রিয় দর্শক, একটি পরিবারে যখন একটি শিশু অসুস্থ হয়ে জন্মায় এবং তাকে মৃত্যু অসুস্থ থাকতে হয়, এই দায় শুধু সেই সন্তানই শোধ করে তা না, এই দায় পরিবারের সকলকে শোধ করতে হয়। কারণ একটি অসুস্থ শিশু নিয়ে পরিবারের সকলের জীবনযাত্রাই নানাভাবে ব্যাহত হয়। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে মানে মা হিসাবে, বাবা হিসাবে, অভিভাবক হিসেবে, সমাজের একজন মানুষ হিসেবে, সর্বোপরি মানব সমাজের সদস্য হিসাবে যেন সচেতন থাকি। আমাদের মোহতারাম যেরকম বলেছেন, বিয়ের পূর্বে যেন আমরা অবশ্যই নিশ্চিত হয়ে নেই যে আমরা একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করবার মতো যোগ্যতা রাখি কি না। সেক্ষেত্রে এটা হতে পারে আমাদের এনআইডিতে যেমন ব্লাড গ্রুপ লেখা থাকে, এটা সম্ভব, হয়তো আমি মনে করি খুবই সম্ভব, সেখানে লেখা থাকতে পারে যে আমরা থ্যালাসেমিয়ার বাহক কিনা। এরকম হলে হয়তো ভালো হয়, তখন আমরা এনআইডি দেখে নেব। ব্যাপারটা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু কতটুকু সম্ভব আর সরকার কি করছে বা করবার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা হতে পারে, সেটা জানবার জন্য আমরা যাবো আমাদের অতিথি ডাক্তার জুবায়ের খান আপনার কাছে। ধন্যবাদ, খুব চমৎকার আপনার জিজ্ঞাসা, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি রেজাউল ভাইকে। খুব চমৎকার আপনি একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা শিশু, একজন মানুষ, সে এনার্মাস ক্যাপাবিলিটি নিয়ে পৃথিবীতে আসে। আমরা যদি এই মানুষকে যদি একদম যথাযোগ্য মানব সম্পদ হিসেবে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে এতগুলি মানুষ, 18 কোটি মানুষ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। সুতরাং এটা শুরুই হয় কিন্তু একটি বিবাহ বন্ধনের মাধ্যমে, একজন মা এবং বাবার মাধ্যমে। তো এই প্রসঙ্গে বলি যে আমাদের দেশে প্রায় 10% হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার, মানে থ্যালাসেমিয়া রোগের বাহক হচ্ছে প্রতি 100 জনে 10 জন বা 10 জনে। এটা আমাদের ধারণা, কারণ এখনো তো কোনো সুনির্দিষ্ট আমরা পরিসংখ্যান করি নাই। ব্যাপারটি তা না, আমাদের হয়তো যেটাকে বলে পপুলেশন স্টাডি, সারা বাংলাদেশ জুড়ে যে স্টাডি, সেটি হয়তো আমাদের সেরকম হয়নি, কিন্তু আমরা যতগুলি ক্লাস্টার স্টাডি করেছি ছোট ছোট বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায়, ছোট ছোট জায়গায়, তার সবগুলি মোটামুটি এরকমই আমাদের রেজাল্ট আসছে। গড়ে সেটা 10%। কোনো ক্ষেত্রে কোনো ফোকাসে আমাদের 15% বা আমাদের ট্রাইবাল রিজিয়নে সেটা কোথাও 25%-এর উপরে, মানে 4 জনে 1 জন। সুতরাং আমাদের মনে হয় না এটা 10%-এর নিচে। মানে আপনি মোটা দাগে ধরে রাখতে পারেন যে গড়ে প্রতি 10 জনে 1 জন হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক। আমরা যদি 18 কোটি লোক হয়ে থাকি, 1.2 কোটি হচ্ছে ক্যারিয়ার, 1,80,00,000 ক্যারিয়ার। এটা হিউজ। চিন্তাই করা যায় না। ছোট দেশ, আমাদের একটা ছোট দেশ, আমরা আসলে নিজেদের মধ্যেই বলা যায় আমরা বিয়ে করি। আমরা অনেকে এ পাড়ায় ও পাড়ায় বা
আত্মীয়দের মধ্যে বিয়ে করি। শুধু আত্মীয় না, আমরা কিন্তু সবাই আত্মীয়। আমরা কিন্তু একটা ক্লোজ একটা জায়গার মধ্যে আমরা অসংখ্য মানুষ বাস করি এবং আমরা সবাই কিন্তু আত্মীয়। সুতরাং আমাদের আশেপাশের লোকজন থেকে শুরু করে অসংখ্য লোক, এমনকি এই যে আমরা 3 জন বসে আছি, এর মধ্যে হয়তো আমরা থ্যালাসেমিয়া ক্যারিয়ার আমরা জানি না। 1.25 কোটি লোক আমরা বেশিরভাগই জানি না আমরা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। এইখানটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়, যে আমরা বিয়ে করছি, আমরা নিজেও জানি না যাকে বিয়ে করছি সেও থ্যালাসেমিয়া ক্যারিয়ার হতে পারে, এবং 2 জন থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়ে গেলে তাদের বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এবং আক্রান্ত হলেই সমস্যাটা আমাদের জন্য সবার, আমাদের পরিবারের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, কেন রাষ্ট্রের দায়ভার। এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত একটা বাচ্চাকে তাকে বড় করার জন্য, তাকে তাদের জীবন ধারণের জন্য পরিবার এবং রাষ্ট্রে যে পরিমাণে সম্পদ ব্যয় করতে হয় তার চেয়ে প্রতিরোধ অনেক অনেক বেশি সহজ। সুতরাং এইখানটাতেই আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের থ্যালাসেমিয়া প্রতিরোধ করার জন্য আমাদের যা যা দরকার তাই করতে হবে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট হতে পারে প্রি ম্যারিটাল থ্যালাসেমিয়া স্ক্রিনিং, বা পৃথিবীর অনেক দেশে এটাকে বলা ম্যান্ডেটরি করা হয়েছে। যেমন এই ব্যাপারটি ইউরোপিয়ান কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে বেশিরভাগ দেশে, ইউরোপের সম্ভবত সব দেশেই এটা বাধ্যতামূলক। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা খুব কনজারভেটিভ হলেও মিডল ইস্টের সবগুলি দেশে এটা বাধ্যতামূলক হয়ে গেছে। সৌদি আরব থেকে শুরু করে সৌদি আরব, কাতার, কুয়েত এবং এদিকে এই যে দেশগুলি আছে মধ্যপ্রাচ্যে, সবগুলি দেশে ম্যান্ডেটরি প্রি ম্যারিটাল স্ক্রিনিং এখন আছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন স্টেটে এটা শুরু হয়েছে। সুতরাং এইটা আমাদের এখন সরকারও এ ব্যাপারে চিন্তাভাবনা করছে, এবং এইটা আমাদের আসলে আমাদের এই ব্যাপারে আরও বেশি যত্নবান হওয়া উচিত, সময়ের দাবি। আমরা সহজেই কিন্তু এটা করতে পারি। এখন অনেকে বলতে পারেন যে বিয়ের আগে যদি কেউ থ্যালাসেমিয়া রোগের বাহক হয়ে থাকে তাহলে কি বিয়েটা ভেঙে যাবে? বা এটা যদি আমাদের দেশে যেহেতু কুসংস্কার রয়েছে, আমরা যদি বিয়ের আগে দেখতে পাই যে আমার মেয়েটির বা বোনটির যদি থ্যালাসেমিয়া রোগের বাহক হয়ে থাকে, তাহলে এটা তার জন্য একটা সামাজিক একটা স্টিগমার কারণ হতে পারে। তো এটা এমন করা যেতে পারে যে আমরা শুধু ছেলে যে আছে তার আমরা পরীক্ষা করলাম, পরীক্ষা করে যদি দেখা যায় যে সে থ্যালাসেমিয়া রোগের বাহক, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মেয়েটা করব, এবং 2 জনের যদি বাহক প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় না তাদের বিবাহ বন্ধন বন্ধ করার প্রয়োজন রয়েছে, বরং আমরা তাদেরকে বোঝাতে পারি, তাদেরকে কাউন্সেলিং করতে পারি। এরপরে যদি তারা নিজেরা সিদ্ধান্ত নেয় খুব ভালো, কিন্তু যদি তারা এরপরও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, সেই ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 2 জন বাহক যদি বাচ্চা নিতে চায়, সেই ক্ষেত্রে যে চেকলিস্ট যেগুলি আছে, যে আমাদের প্রতিরোধ ব্যবস্থাগুলি আছে, তখন তার ক্ষেত্রে আমরা আগেই অ্যালার্ট হতে পারবো, এবং আগেই সে চিকিৎসকের, বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্ডারে থেকে তার বাচ্চা গ্রহণ করতে পারবে। সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু জন্মগ্রহণ করার প্রবণতা অনেক কমে যেতে পারে এবং সম্ভব। সুতরাং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে আগে নিজেকে নিরাপদ করতে হবে। আমি নিজে জানি কিনা যে আমি থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা। অর্থাৎ সাময়িক আমার কাছে মনে হয় মোহতারাম যে হয়তো একটা বিয়ে আমাদের সমাজে, যেটা আপনিও বললেন, যে হয়তো এটা বিয়েটা হবে না, এটা ছেলে মেয়ের জন্য এটা বিরাট, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিরাট একটা অপবাদ ইত্যাকার এরকম থাকে আমাদের সোসাইটি, এই ধরনের সুপারস্টিশন আছে। কিন্তু সাময়িক এটা আমাদের হতে হলো, কিন্তু ইন দ্য লং রান পুরো ফ্যামিলি সহ যে ভোগান্তি থেকে বেঁচে থাকা, এমন সাময়িক কষ্টটা হলেও এখান থেকে বিরত থেকে স্থায়ী যাতে কোনো সমস্যার মুখোমুখি না হয়, এই জন্য আমাদের সবার, আর বিশেষ করে স্যার যেটা বললেন, একেবারে রাষ্ট্রীয়ভাবে যদি এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া যায়, যে ম্যান্ডেটরি অন্যান্য দেশে যেরকমভাবে আছে, তাহলে আমার মনে হয় আমাদের দেশে খুব বেশি, যেহেতু হিউজ পপুলেশন, অল্প জায়গার মধ্যে আমরা আছি, তো আমি মনে করি আমাদের আজকে অনুষ্ঠানের তরফ থেকে এটা আমাদের একটা অনুরোধ, এবং আমাদের একটা সবার সুস্থতার জন্য, সুস্থ একটি রাষ্ট্রের জন্য, সুস্থ একটি সমাজের জন্য আমি মনে করি যে আমাদের খুব অনতিবিলম্বে, মানে বিয়ের আগে ছেলে মেয়েকে থ্যালাসেমিয়া টেস্ট করা এটা ম্যান্ডেটরি হওয়া উচিত। নাগরিক হিসাবে রাষ্ট্রের একটা বিষয় একটু আপনাদের দুজনকে সাক্ষী রেখে এবং যারা দর্শক তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, সেটা হলো থ্যালাসেমিয়ার ব্যাপারে আমরা যতটুকু আলোচনা করেছি, আমরা সবাই জেনেছি যে থ্যালাসেমিয়া বাহক মানে থ্যালাসেমিয়া রোগী না। এই ব্যাপারটা আমাদের নিশ্চিত হতে হবে প্রথমে, মানে এই ধারণাটা পরিষ্কার করতে হবে।
থ্যালাসেমিয়া বাহক মানে থ্যালাসেমিয়া রোগী না। থ্যালাসেমিয়া বাহক হলে থ্যালাসেমিয়া রোগের কোনো উপসর্গ তার মধ্যে আসবে না, তাকে কোনো ধরনের জটিলতা ভোগ করতে হবে না। তখনই হবে যখন একজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার আরেকজন থ্যালাসেমিয়া ক্যারিয়ারকে বিয়ে করবেন এবং তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগী হিসেবে পৃথিবীতে আসবে। তো আমাদের এখন 1,80,00,000 লোক বাংলাদেশে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। প্রিয় ভাই এবং বোনেরা যারা দেখছেন, একটু ভাবেন, আমরা যদি সচেতন না হই জ্যামিতিক হারে এই সংখ্যা বাড়বে এবং একসময় আমরা সবাই থ্যালাসেমিয়ার বাহক হব। তখন তো চাইলেও আমরা থ্যালাসেমিয়ার বাহক নিয়ে এমন কাউকে বিয়ে করতে পারবো না যদি আমরা সচেতন না হই। তো সেই জন্য আমরা এই অনুষ্ঠানের থেকে আবেদন করতে চাই, মানে আমাদের প্রথমত মাথা পরিষ্কার হোক, চিন্তা পরিষ্কার হোক যে থ্যালাসেমিয়া বাহক মানে রোগী না। কাজে আমাদের যদি কোনো কন্যা, আমাদের যদি কোনো মেয়ে থ্যালাসেমিয়ার বাহক হয়, আমরা যেন সেই বিষয়টাকে বিয়ের জন্য প্রতিবন্ধক মনে না করি, আমরা যেন এটাকে তার জন্য কোনো অশুভ চিন্তা, অপয়া কিছু মনে না করি, বরঞ্চ আমরা এটাকে ধন্যবাদ দিই তার সচেতনতাকে, যাতে করে সে একটা থ্যালাসেমিয়া বাহকের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ না হয়। আমরা একটু ডক্টর রেজা আপনার কাছে আবার যেতে চাই। আপনি প্রস্তুতির কথা বলেছেন বিয়েতে, তো ইসলাম তো মনে হয় যে বিয়ের প্রস্তুতির কথা বলে, দাম্পত্য সম্পর্ক সুখী করার কথা বলে এবং দাম্পত্য সম্পর্ক মেনটেন করার কথা বলে। থ্যালাসেমিয়ার টোটাল ব্যাপারটাকে যদি আমরা এই প্যাকেজের মধ্যে ঢুকিয়ে দিতে চাই, আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটা ঢুকানো উচিত, এবং না হলে যে কথাটা আমরা বারবার বলছি যে একটা বড় ধরনের ডিজাস্টার কিন্তু হতে পারে, কারণ প্রায় অলমোস্ট 2 কোটির কাছাকাছি। তো সেটা যদি আপনি যেটা বললেন, এটা জিওমেট্রিক হারে, জ্যামিতিক হারে যদি বেড়ে যায়, তাহলে তো এটা একটা বড় ধরনের ডিজাস্টার হয়ে যেতে পারে। সুতরাং আমি মনে করি এটার জন্য খুব দ্রুত, এটা যদি আইন করার মাধ্যমেও যদি হয়, সেভাবে হয়, রাষ্ট্র যে স্বাস্থ্য ব্যবস্থা যারা স্টেক হোল্ডার আছেন তারা যেন খুব দ্রুত এই ব্যবস্থা নেন। আদারওয়াইজ হয় কি মোহতারাম, আমরা সাময়িক সমস্যাটা নিয়েই ভাবি, ইন লং রান ফোরকাস্টিং যে কি হতে পারে সেটার কথা আমরা ভাবি না। বিশেষ করে আমাদের এই জনপদের লোকদের আমরা দেখি যে ভবিষ্যতে আমরা কি হতে পারে, কি মুখোমুখি হতে পারি, সেটার কথা আমরা ভাবি না। তো আমাদের উচিত হচ্ছে যে আগামী প্রজন্মকে সুস্থ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য আমরা যেন এখনই এটা একেবারে ম্যান্ডেটরি করি। যে কোনো, এটা সারা বাংলাদেশের যে কোনো পর্যায়ে ছেলে মেয়ের যখন বিয়ের ব্যবস্থা হবে, অবশ্যই শারীরিক যেন পরীক্ষা। আর যেটা আপনি বললেন এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো যে মেয়ের আছে, ছেলের আছে, কিন্তু মেয়েটাকেই দেখা যাবে যে সামগ্রিকভাবে হিউমিলিয়েশন শিকার হতে হচ্ছে, ছেলেটাকে হতে হচ্ছে না। এটাও কিন্তু আমাদের অনেক বড় একটা, আমাদের সোসাইটিতে একটা বড় একটা বিষয় এবং একটা সমস্যা, এটা একটা বড় ধরনের সোশ্যাল ক্রাইসিস। ইসলাম কিন্তু সেটা বলে না। ইসলাম হচ্ছে সকলের জন্য একই রকম স্ট্যাটাস থাকা দরকার, এবং আমি ছেলে বলে, আমি পুরুষ বলে আমার এটাকে গণ্য হবে না, অথচ তার জন্য এটা অপরাধ হিসাবে, দোষ হিসাবে গণ্য করা হবে, এটা ইসলাম বলে না। ইসলাম হলো যে সকলের জন্য একটা মুয়াসা, যেটা রমাদানে আমরা বারবার বলছি, সকলের একটা একই রকমভাবে তার অবস্থান নিশ্চিত করা, রাষ্ট্রের নাগরিকের সকল একই রকমের সুবিধা নিশ্চিত করা, এটি হলো ইসলাম। অর্থাৎ সাম্যতা সকল ক্ষেত্রে। এই জন্য মেয়েকে হিউমিলিয়েশন শিকার হতে হবে, ছেলেকে হতে হবে না, এইটা যেন, এটা আমাদের সোসাইটিতে আছে, এটাও একটা ব্যাধি, এটা আমাদের একটা মনস্তাত্ত্বিক ব্যাধি, মানসিক ব্যাধি, এটাও দূর হওয়া দরকার। অনেক ধন্যবাদ। আমাদের এই সচেতনতাগুলো আমাদের খুব দরকার, অনতিবিলম্বে। অনেক ধন্যবাদ মোহতারাম। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে কথা, তাতে দেখলাম যে আমরা যে কাজগুলো করছি ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা দেখেছি যে করোনার মতো একটা ভয়ানক ব্যাধি, যাকে আমরা ভয়ানক বলছিলাম, সেই করোনাও অতটা ভয়ানক না যতটা ভয়ানক থ্যালাসেমিয়া। কারণ করোনা খুব দ্রুত, সহজে নিরাময়যোগ্য না হলেও প্রতিরোধযোগ্য ব্যাপার ছিল, কিন্তু মানে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার পর প্রতিরোধের বা প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। ডক্টর জুবায়ের খান, আপনার কাছে আবার আসতে চাই, এক্ষেত্রে রাষ্ট্রের কি উদ্যোগ রয়েছে আপনার মাধ্যমে জানতে চাই, এবং আমাদের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা কাজ করছি কিছু। দেখুন, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যে বাচ্চারা, তাদের মূল যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে যারা রেগুলার ব্লাড ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট, তাদের নিয়মিত রক্তের চাহিদা পূরণ করাটাই আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই আমাদের দেশে যে পরিমাণে আমরা ব্লাড ডোনেশন পাই, কারণ এখন অবশ্যই ব্লাড তাদের মাধ্যমেই আমরা পাবো যারা ভলান্টারি ডোনার। একসময় আমাদের দেশের বেশিরভাগ রক্তের চাহিদা পূরণ হতো প্রফেশনাল ডোনার, তাদের মাধ্যমে, যারা টাকার বিনিময়ে রক্ত দিত, কিন্তু এটা থেকে আমরা এখন অনেকখানি বেরিয়ে এসেছি। কিন্তু ভলান্টারি ডোনার যারা আছে, যারা স্বেচ্ছায় রক্তদান করে, এদের পরিমাণও আমাদের দেশে এত বেশি না। আমাদের দেশে
গড়পড়তা হিসেবে প্রতি বছরে প্রায় 25 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন। আমরা বড় জোর কালেকশন করি 10 থেকে 15 লক্ষ ব্যাগ। সুতরাং এবং আমাদের দেশের মানুষ তাদের আয় বাড়ার কারণে তারা এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন, যার ফলে দিনকে দিন রক্তের চাহিদা কিন্তু বাড়ছে না। সেই তুলনায় কিন্তু আমরা রক্ত পাই না। কিন্তু এই যে থ্যালাসেমিয়া রোগী যারা, তাদের কিন্তু অনেকেরই প্রতি মাসে মাসে রক্ত লাগে, নিয়মিত যাদের রক্ত নিতে হয়, তাহলে তাদের ব্যাপারটা দেখেন। এবং এটা একটা ডিজাস্টার, এবং এটা একটা খুব প্যাথেটিক একটা ব্যাপার যে মা তার শিশু সন্তানকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে রক্তের জন্য, তার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের দ্বারে দ্বারে সে হাত পাচ্ছে রক্তের জন্য। এটা আসলে মানে অচিন্তনীয় একটা ব্যাপার, খুব মানসিক একটা কষ্টের ব্যাপার। এই কারণে যেটা করতে হবে যে আমাদের প্রথমে থ্যালাসেমিয়া রোগী যারা আছে, সেই রোগী আমাদের সারা বাংলাদেশের সমস্ত রোগীদেরকে আসলে আমাদেরকে একটা ডেটাবেজের মধ্যে নিয়ে আসতে হবে, রেজিস্ট্রি করে। আমরা বলি থ্যালাসেমিয়া পেশেন্ট রেজিস্ট্রি। আমরা যখন আমাদের চোখের সামনে চলে আসবে যে কারা কারা আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট, তখন এদের জন্য সবার ইম্পর্টেন্ট হচ্ছে নিরাপদ রক্তের ব্যবস্থা আমাদের করতে হবে। আচ্ছা, একটা বিষয় আমার একটু জানার এখানে আগ্রহ তৈরি হলো, সেটা হলো মোহতারাম আপনার কাছেও এটা আমরা আলোচনা করতে পারি কিনা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে, যেমন স্যার বললেন যে প্রায় 25 লক্ষ ব্যাগ রক্ত কালেকশন দরকার আমাদের। অন্যান্য দেশে যারা থ্যালাসেমিয়া বিষয়ে খুব সচেতনতা যাদের যেসব রাষ্ট্রে আছে বলে আপনারা জানেন, তো সেখানে তাদের অবস্থা কি, তারা কিভাবে ব্লাড কালেকশনটা করে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটাকে অনুসরণ করতে পারি কিনা। এইটা যেমন আমার গত বছরে ব্রিটেনে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে আমি ওদের ব্লাড ট্রান্সফিউশন ফ্যাসিলিটি সম্পর্কে আমি দেখেছি, থ্যালাসেমিয়া পেশেন্টরা কীভাবে রক্ত নিয়ে থাকে। ওই কথাটাই আমি শুরু করেছিলাম যে একটা রেজিস্ট্রি থাকে। আচ্ছা আচ্ছা। সেই রেজিস্ট্রির আলোকে থ্যালাসেমিয়া পেশেন্ট যারা, তাদের কনসার্ন যে ফিজিশিয়ান আছে, তারা তার রক্তের প্রয়োজন হলেই সেখানে অ্যাডভাইস করে দেয়। সাথে সাথে সেই অ্যাডভাইসটা অটোমেটিকভাবে চলে যায় ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টের কাছে। ওরা তার জন্য ওই নির্দিষ্ট যে ডেটে তার ট্রান্সফিউশন করার কথা, তার আগেই তারা রক্তটা জোগাড় করে ফেলে। মজার ব্যাপার হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত কিন্তু 8-10 জন মানুষের রক্তের চেয়ে একটু ভিন্ন রকমের হয়। এই রক্তটা একটু প্রসেসের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। এবং এক এক পেশেন্টের জন্য এক এক রকমের রক্ত এক একভাবে প্রসেস করতে হয়, সব বিষয়ে একটা জটিলতা আছে। সুতরাং ওরা ওইভাবেই ওই রক্তটা ভাবে প্রসেস করে রাখে। অনেক ধন্যবাদ ডক্টর জুবায়ের খান, ধন্যবাদ ডক্টর রেজাউল হোসাইন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হলো 25 লক্ষ ব্যাগ রক্ত আমাদের প্রয়োজন, কিন্তু আমরা লোক হলো 18 কোটি। 18 কোটির মধ্যে আমরা যদি ধরে নিই যে 3 ভাগ, মানে 3 ভাগে ভাগ করি, 2 ভাগ লোকই হয়তো রক্ত দেওয়ার যোগ্য না, কিন্তু 6 কোটি লোকের রক্ত দেওয়ার মানে যোগ্যতা রয়েছে। আমরা জানি যে এক বছরে 3 বার ব্লাড সার্কেল চেঞ্জ হয়, মানে একটা লোক বছরে 3 বার রক্ত দিতে পারে। 4 মাস পর। তো 6 কোটি লোক যদি 3 বার করে রক্ত দেয়, 18 কোটি ব্যাগ রক্ত আমরা যে কোনো সময় এই বাংলাদেশের মতো দেশেই সংগ্রহ করতে পারি। তা আমরা নিজেদেরকে মানবিক বলছি, অন্যের প্রতি দায়বদ্ধ বলছি। যেখানে আমরা 18 কোটি ব্যাগ রক্ত দিয়ে এই দেশকে সমৃদ্ধ করতে পারি, আমাদের সব মানুষকে নিশ্চিত করতে পারি, সেখানে আমাদের রক্তের কালেকশন মাত্র 10 লাখ। আমরা কীভাবে আশা করতে পারি যে আমরা সবাই মিলে ভালো থাকবো? এই রামাদান আমাদেরকে এই চেতনা উদ্বুদ্ধ করুক, এই সিদ্ধান্তে আনুক যে আমরা আসলে সবাই মিলে ভালো থাকতে চাই, এবং যদি চাই তাহলে আমাদেরকে আসলেই রক্ত দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এবং কর্তৃপক্ষ যেন রক্ত দেওয়ার জন্য আমাদের না খোঁজে, বরং আমরা যেন খুঁজি যে কার রক্ত প্রয়োজন, সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই ভাইয়েরা যারা দুরারোগ্য, এই ব্যাধিতে আক্রান্ত, এই পরিবারগুলো, এই ভাইগুলো, বোনগুলো নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে তাদের নিশ্চিত এবং নিরাপদ জীবন দান করুক, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।